হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি আইডিসি পেপারের, অর্থাৎ লাইব্রেরি সায়েন্সের আইডিসি পেপারের কিছু গুরুত্বপূর্ণ উত্তর তোমাদেরই অনুরোধে। তো কিছু উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো, ফার্স্ট দেখো প্রশ্ন, গ্রন্থাগার কাকে বলে? গ্রন্থাগার প্রাথমিকভাবে গ্রন্থ সংগ্রহ। সেই গ্রন্থ সংগ্রহকে যখন তার লক্ষ্যে এবং আদর্শকে মনে রেখে উদ্দেশ্যমূলকভাবে বিশেষ পদ্ধতিতে বিন্যাস করা হয়, প্রতিটি পাঠকে যথাযোগ্য গ্রন্থ ব্যবহারের সুযোগ দেওয়া হয়, পাঠকে জ্ঞানচর্চার পীঠস্থান রূপে প্রতিষ্ঠা করা হয়, সমকাল ও ভবিষ্যতের সামাজিক প্রতিষ্ঠান হিসেবে রূপ দেওয়া হয়, তখন সেই গ্রন্থ সংগ্রহ বা গ্রন্থাগার রূপ লাভ করে। গ্রন্থাগার হলো বিধিবদ্ধ ও বিধিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, যাকে ব্যক্তিগত এবং সমষ্টিগত জ্ঞান চর্চার পীঠস্থান বলা যায়। প্রতিটি গ্রন্থাগারের লক্ষ্য এবং উদ্দেশ্য সুনির্দিষ্ট থাকে এবং সেই লক্ষ্য এবং উদ্দেশ্য রূপ দেবার জন্য গ্রন্থাগারকে সেইভাবে সংগঠিত করতে হয়। গ্রন্থাগার প্রধানত জ্ঞান চর্চার প্রতিষ্ঠান বলে জ্ঞান সংগ্রহের সব রকমের মাধ্যমেই গ্রন্থাগার মাধ্যমেই গ্রন্থাগার রাখা উচিত। গ্রন্থাগার মূলত গ্রন্থ সংগ্রহ হলেও এবং পাঠকের জ্ঞান পিপাসা সাধারণভাবে গ্রন্থের মাধ্যমে নিবারিত হলেও জ্ঞান সংগ্রহের অন্যান্য মাধ্যম গ্রন্থাগারে সংগ্রহ ও ব্যবহার করা হয়। গ্রন্থ ব্যতীত অন্যান্য যেসব উপাদান গ্রন্থাগারে থাকে সেগুলি হলো সাময়িক পত্র, মানচিত্র, পুস্তিকা, বিভিন্ন ধরনের চিত্র, নকশা, স্লাইড, ফিল্ম, রেকর্ড, ক্যাসেট প্রভৃতি। গ্রন্থাগারের সংজ্ঞা নিরূপণ করতে গেলে বলা যায়, গ্রন্থাগার হলো পাঠোপযোগী মুদ্রিত, অমুদ্রিত সকল সংগ্রহ এবং দৃশ্য ও শ্রাব্য সকল সংগ্রহের সমষ্টি। এই সামগ্রিক সংগ্রহ মানব সভ্যতা ও সংস্কৃতির চিন্তা ও মননের অভিজ্ঞতা ও আবিষ্কারের সৃজনশীল নিদর্শন, সামাজিক চেতনার উন্মেষ ও বিকাশের কার্যকরী মাধ্যম এবং ব্যক্তিগত ও সমষ্টিগত জ্ঞান চর্চার বহু উদ্দেশ্যমূলক প্রতিষ্ঠান। কেবলমাত্র গ্রন্থ ও অন্যান্য উপাদান সংগ্রহী গ্রন্থাগার নয়, গ্রন্থাগারের উদ্দেশ্য ও সার্থকতা নিবারণ করে গ্রন্থাগারের সামগ্রিক লক্ষ্য গ্রন্থ ও অন্যান্য উপাদান সংগ্রহকে বিধিবদ্ধ উপায়ে শ্রেণীবদ্ধ করা, গ্রন্থাগার সংগ্রহকে পাঠকের কাছে উপস্থাপিত করা, গ্রন্থাগার কর্মী ও পাঠক উভয় পক্ষের যথাযোগ্য ব্যবহারে উপযোগী করা, পাঠকের ক্রমবর্ধমান ও বিচিত্রমুখী প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে গ্রন্থাগারের সংগ্রহ বৃদ্ধি করা, পাঠকের প্রয়োজনের উপযোগী বিভিন্ন গ্রন্থাগার পদ্ধতি অবলম্বন বা প্রয়োগ করা, সমগ্র গ্রন্থাগার ব্যবস্থার মধ্যে কার্যকরী এবং ফলপ্রসূ পদ্ধতি প্রয়োগ করে সংগঠন ও ব্যবস্থাপনার উন্নতি সাধন করা প্রভৃতি পথ অবলম্বন করে গ্রন্থাগারের লক্ষ্য অর্জন করা। এবং গ্রন্থাগারের উদ্দেশ্য হচ্ছে কি, উদ্দেশ্য সিদ্ধি করাই, গ্রন্থাগারের উদ্দেশ্য সিদ্ধি করাই হলো গ্রন্থাগারের যথার্থ পরিচয়। তো মোটামুটি একটা ডেফিনেশন দেয়া হয়েছে, ঠিক আছে? তো নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করছি, চলো। গ্রন্থাগারের নিজস্ব লক্ষ্য এবং উদ্দেশ্য সাধন করার জন্য সাধারণ পদ্ধতিগুলি কি কি? প্রতিটি গ্রন্থাগারে নিজস্ব লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। সেই লক্ষ্য অর্জন করার জন্য এবং উদ্দেশ্য সাধন করার জন্য গ্রন্থাগার সংগঠনের পদ্ধতি স্থির করা প্রয়োজন। সাধারণভাবে সেই পদ্ধতিগুলো হলো: গ্রন্থ এবং অন্যান্য উপাদান সংগ্রহ সেই বিশেষ গ্রন্থাগারের বৈশিষ্ট্য এবং নিজস্ব চরিত্র প্রতিভাত করবে। পাঠক ও ব্যবহারকারীর পরিবর্তনশীল প্রয়োজন অনুযায়ী গ্রন্থাগার উপাদান সংগ্রহ করতে হবে। গ্রন্থাগার এর সৃষ্টি পাঠক ও সমাজের বিশেষ প্রয়োজনের জন্য নিজস্ব পাঠক গোষ্ঠী ও সমাজের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিকাশশীল জ্ঞান চর্চার উন্নয়নের দায়িত্ব গ্রন্থাগারকে নিতে হবে। ব্যবহারকারীদের সর্বতোভাবে সাহায্য করতে গ্রন্থাগারের নিজস্ব সম্পদ ব্যবহারের সর্বসুবিধাযুক্ত ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজন বোধে অন্যান্য গ্রন্থাগার থেকে তথ্য ও পুস্তক আনয়নের ব্যবস্থা করতে হবে। সমস্ত গ্রন্থ সংগ্রহের বিন্যাস এমন পদ্ধতিতে করতে হবে এবং গ্রন্থাগার কর্মীদের কর্মপদ্ধতি এমনভাবে পরিকল্পনা করতে হবে যার ফলে গ্রন্থ সংগ্রহে ব্যাপক ব্যবহার সম্ভব হবে। নেক্সট, পাঠকের চিন্তায় ক্রম উন্নয়নের জন্য সব রকম তথ্য সঞ্চালিত গ্রন্থ সংগ্রহ করতে হবে। পাঠকের মনন সাংস্কৃতিক উন্নয়নের জন্য এবং পাঠকদের নতুন অনুপ্রেরণার দানের জন্য গ্রন্থাগারের সামগ্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে।
পরে কোশ্চেন দেখো, গ্রন্থাগার কর্তৃপক্ষের দায়িত্ব কি? কর্তৃপক্ষের দায়িত্ব হলো দুই প্রকার, একটা হচ্ছে গ্রন্থ নির্বাচন করা আর একটা হচ্ছে কর্মী নির্বাচন করা। প্রথমেই আলোচনা করি গ্রন্থ নির্বাচন। সব গ্রন্থ সংগ্রহ করা কোনো গ্রন্থাগারের পক্ষে সম্ভব নয়। আজকের দিনে গ্রন্থাগারে গ্রন্থের সংখ্যা বিপুল আকার ধারণ করেছে। প্রথম সূত্রের বিশেষ তাৎপর্য এই যে এমনভাবে গ্রন্থ নির্বাচন করা উচিত যার ফলে গ্রন্থগুলি গ্রন্থাগারের বর্তমান সদস্যদের দ্বারা সর্বাধিক ব্যবহৃত হতে পারে। এই সূত্রে ভবিষ্যৎ প্রয়োজনের কথাও চিন্তা করা হয়েছে। পাঠক প্রয়োজন অনুভব করার সঙ্গে সঙ্গেই গ্রন্থ পাঠ করতে চান। সেক্ষেত্রে প্রয়োজন আছে শুনে তারপর গ্রন্থ নির্বাচন করা সম্ভব নয়। দ্বিতীয় সূত্রের নিহিতার্থ এই যে পাঠকদের কাজে লাগে এমন সব গ্রন্থই নির্বাচন করা উচিত। বর্তমান পাঠকদের বর্তমান প্রয়োজন ও ভবিষ্যতে অনুমতি প্রয়োজন। ভবিষ্যৎ পাঠকদের অনুমতি প্রয়োজন, সকল শ্রেণীর পাঠকদের প্রয়োজনীয় ইত্যাদি বিষয়গুলি চিন্তা ভাবনা করে গ্রন্থ নির্বাচন করা বাঞ্ছনীয়। গ্রন্থাগারের মূল লক্ষ্য হল পাঠকদের পরিষেবা। এই পরিষেবা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই দিকটি লক্ষ্য রাখা গ্রন্থাগারিকের কর্তব্য। অধিক মূল্যবান বা অধিক উচ্চমানের গ্রন্থ সাধারণ গ্রন্থাগারে নির্বাচন করা উচিত নয়, কিন্তু এই ধরনের গ্রন্থ উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন করা শোভনীয়। একটি সুষম সংগ্রহ ব্যবস্থা করতে গ্রন্থাগার কর্তৃপক্ষের উচিত একটি সঠিক নির্বাচন ও সংগ্রহের নীতি অনুসরণ করা। ব্যবহারের সুবিধার জন্য ভালো বাঁধাইযুক্ত গ্রন্থ নির্বাচন করা দরকার। সর্বাধুনিক সংস্করণের গ্রন্থ নির্বাচন একান্ত জরুরি। নেক্সট পয়েন্ট কি? কর্মী নির্বাচন। সর্বাধিক গ্রন্থ ব্যবহার সুনিশ্চিত হতে পারে যদি গ্রন্থাগার কর্মীরা যথার্থ সহানুভূতিশীল হন এবং সহযোগিতামূলক ব্যবহার করেন। গ্রন্থাগারের শ্রেণী ও চরিত্র অনুযায়ী কর্মীদের যোগ্যতা ও বৃত্তি কুশলতা থাকা বাঞ্ছনীয়। নির্বাচিত গ্রন্থাগারে আসার পর দ্রুত অ্যাক্সেশন না হলে এবং যথার্থ বর্গীকরণে বিন্যস্ত না হলেও কার্যকরী ক্যাটালগ না থাকলে গ্রন্থাগারে গ্রন্থ পাঠকদের হাতে আসবে না এবং গ্রন্থগুলির ব্যবহারও হবে না। কর্মীদের নৈপুণ্য, কর্তব্যবোধ, বৃত্তি কুশলতা ও উপযুক্ত অভিজ্ঞতা গ্রন্থাগারের টেকনিক্যাল সার্ভিস উন্নততর করতে পারে। তাই কর্তৃপক্ষের দ্বারা যথেষ্ট সংখ্যায় দক্ষ কর্মী নিয়োগই যথেষ্ট নয়। দক্ষভাবে নিজের কর্তব্য পালন করা তাদের মহান দায়িত্ব, এই কথা প্রত্যেক গ্রন্থাগারের কর্মীকে উপলব্ধি করতে হবে। সঠিক গ্রন্থটি দিয়ে পাঠককে সাহায্য করুক কর্মীদের আবশ্যিক কর্তব্য। দ্বিতীয় সূত্র দাবি করে যে কর্মীরা গ্রন্থপঞ্জি, সূচীকরণ প্রভৃতি বিশেষ সার্ভিসের মাধ্যমে পাঠককে অনুপ্রাণিত করে গ্রন্থের ব্যবহার বৃদ্ধি করা। কোনো পাঠক গ্রন্থাগারে এলে কর্মীদের উচিত তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাকে গ্রন্থাগার ব্যবহারের সঙ্গে প্রাথমিক পরিচয় করিয়ে দেওয়া। এটাই হচ্ছে গ্রন্থাগারের কর্তৃপক্ষের দায়িত্ব। ঠিক আছে, দুটো আলোচনা করে দিলাম। তারপরে দেখো নেক্সট, সমাজে গ্রন্থাগারের ভূমিকা লেখো। তো সমাজে গ্রন্থাগারের ভূমিকা, প্রথমত শিক্ষার মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞানের আহরণ ঘটে শিক্ষার্থীদের মধ্যে। এই কাজটি সম্পন্ন হয় দুরকম পদ্ধতির মাধ্যমে। এক নম্বর প্রথাগত ও আরেক নম্বর একটি হচ্ছে প্রথাগত, আরেকটি হচ্ছে অপ্রথাগত ভাবে। প্রথাগত শিক্ষা সংগঠিত হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে একটি সুনির্দিষ্ট সিলেবাসকে ভিত্তি করে। আর অপ্রথাগত শিক্ষা সংগঠিত হয় শিক্ষায়তনের বাইরে পাঠ্যক্রম বহির্ভূত ব্যবস্থার দ্বারা। এই দুরকম শিক্ষা পদ্ধতিকেই গ্রন্থাগার একটি অপরিহার্য অঙ্গ। প্রতিটি শিক্ষায়তনের সঙ্গেই একটি গ্রন্থাগার থাকা উচিত, যেখানে শিক্ষার্থীরা শিক্ষকের দ্বারা শ্রেণী শিক্ষাকে যাচাই করে নিতে পারে। শিক্ষক ও ছাত্র উভয়ের প্রয়োজন মেটায় এই গ্রন্থাগার। অপরপক্ষে অপ্রথাগত পদ্ধতিতে শিক্ষার্থীরা গ্রন্থাগারকেই তাদের জীবনভর জ্ঞানের ক্ষুধা মেটানোর অঙ্গরূপে মনে করে। তাই শিক্ষার প্রসারে গ্রন্থাগার এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থীরা তাদের জ্ঞানের সীমাকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে বহুভাবে সেগুলিকে অতিক্রম করে উচ্চতর স্তরে নিয়ে যায়, যা সমাজের ক্ষেত্রে সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। তারপরে পয়েন্ট দ্বিতীয়ত, সংস্কৃতির ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষার্থে গ্রন্থাগার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গ্রন্থাগার তার কর্মকাণ্ডের মাধ্যমে সংস্কৃতির মাধ্যম হয়ে ওঠে।
সমাজের সংস্কৃতি, ঐতিহ্য, বিশ্ব পরিচয় সবকিছুই আমরা বইয়ের মাধ্যমেই জানতে পারি। কাব্য, সঙ্গীত, শিল্প, দর্শন, আচার আচরণ প্রভৃতি সংস্কৃতিকে জানতে, বিভিন্ন দেশের প্রাচীন সংস্কৃতি ও বর্তমান সংস্কৃতিকে জানতে, বিভিন্ন ধর্ম ও জাতিকে জানতে, বিজ্ঞান ও প্রযুক্তিকে জানতে গ্রন্থাগারের রক্ষিত বই আমাদের সাহায্য করে। এইভাবে সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করে তোলা গ্রন্থাগারের দায়িত্বের মধ্যে পড়ে। সাংস্কৃতিক পরিবর্তনের সাক্ষী হিসেবে গ্রন্থাগারের ভূমিকা উল্লেখযোগ্য। তৃতীয়ত, গবেষণার মাধ্যমেই নতুন নতুন জ্ঞানের সম্পদ বেড়ে ওঠে। গবেষণা সমাজের প্রশ্নের উত্তর খুঁজে আনে। এর মাধ্যমে একটি সমাজ ও সভ্যতার উন্নতি হয়। গবেষণা প্রক্রিয়া সাহায্য করা গ্রন্থাগারের একটি মহান কর্তব্য। এই প্রক্রিয়া বিভিন্ন ধরনের তথ্য জ্ঞানের প্রয়োজন হয়, সেগুলি সঠিক সময়ে সঠিকভাবে গবেষককে যোগান দেওয়া উচিত। গবেষণায় উন্নতিতে সাধারণত গ্রন্থাগার যে পরিষেবাগুলি দিয়ে থাকে সেগুলি হল: গবেষণার বিষয়টির ওপর গবেষণাপত্র, ডেটাবেস, বিভিন্ন প্রকাশিত রচনার সন্ধান দেওয়া, বিষয়টির গ্রন্থপঞ্জি তৈরি করা, সন্ধানকারীদের নির্ভুল, প্রাসঙ্গিক, প্রকৃত তথ্য সরবরাহ করা। চতুর্থ, বর্তমান সমাজ তথ্য নির্ভর। বিভিন্ন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বিচিত্র ধরনের তথ্যের প্রয়োজন হয়। এই তথ্য বিস্ফোরণের যুগে সঠিক তথ্যটি খুঁজে বের করা জটিল কাজ। এই কাজটি অত্যন্ত সুচারুভাবে গ্রন্থাগারিককে করতে হয়। তথ্যের চাহিদা মেটানোর ক্ষেত্রে কয়েকটি উল্লেখযোগ্য দিক হল: 1 নম্বর, ভারতের সবচেয়ে বেশি সংখ্যক দাবিদার কৃষক সম্প্রদায়। কৃষি বিজ্ঞানের নিত্য নতুন খবর, কৃষিজাত দ্রব্য বিপণনের খবর, উন্নত কৃষিযন্ত্রের খবর, রাসায়নিক সার, বীজ, কীটনাশক খবর, এইসব নানান তথ্য সরবরাহের প্রয়োজন হয়। নানা ধরনের শিক্ষা সম্পর্কিত তথ্য সরবরাহ করা প্রয়োজন। বড় শিল্প, কুটির শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, আর্থিক সাহায্যের প্রতিষ্ঠান, উৎপাদিত পণ্য বিপণনের প্রভৃতি তথ্য সরবরাহ করা হয়। পরের প্রশ্ন, বই অর্থাৎ টেক্সট বই ও রেফারেন্স বই কাকে বলে, উভয়ের মধ্যে পার্থক্য লেখো। টেক্সট বই বা সাধারণ বই বলতে কি বোঝো? আমাদের শিক্ষা জীবনের বিভিন্ন স্তরে নানান বিষয়ের উপরই জ্ঞান অর্জনের জন্য অনেক টেক্সট বুক পড়তে হয়েছে। একটি টেক্সট বই হলো পাঠকদের দ্বারা ব্যবহৃত জ্ঞান জগতের একটি বিশেষ শাখায় বিশিষ্ট কাজ। অনেক সময় টেক্সট বইকে সাধারণ বই বলেও ধরা হয়। এই ধরনের বই একটানা বা ধারাবাহিকভাবে পড়তে হয়। তাছাড়া এই ধরনের বইতে বিভিন্ন অধ্যায়গুলির মধ্যে একটি ধারাবাহিকতা বা সামঞ্জস্য থাকে, অর্থাৎ একটি সূত্রে সমগ্র বইটি শুরু থেকে শেষ পর্যন্ত গাঁথা, যেখানে একটি বিষয়কে বিচ্ছিন্নভাবে উপস্থাপিত করা হয় না। সেখানে একটি বিষয়কে বিচ্ছিন্নভাবে উপস্থাপিত করা হয় না। পাঠ্য বইতে নিঘণ্ট ইন্ডেক্স ব্যবহৃত হয়, যাতে বইতে পরিবেশিত বিষয় খুঁজে পেতে সহায়ক হয়। তবে গ্রন্থাগার বিজ্ঞানের সাধারণ নিয়ম অনুযায়ী বা প্রচলিত ধারণা অনুযায়ী টেক্সট বই কেবল গ্রন্থাগার থেকে পাঠক বা ব্যবহারকারীদের ইস্যু করা হয়। এই ধরনের বইয়ের সংখ্যা জ্ঞান জগতে সর্বাধিক। রেফারেন্স বই। সাধারণভাবে আমরা বুঝি বই পড়ার সময় কোনো নির্দিষ্ট তথ্য বা বিষয় সম্পর্কে জানার জন্য যে বইয়ের পরামর্শ নেওয়া হয় তারই নাম হলো রেফারেন্স বই। দ্য ALA গ্লসারি অফ লাইব্রেরি টার্মস রেফারেন্স বইয়ের সংখ্যা নির্ধারণ করেছে। এইভাবে নির্দিষ্ট কোনো তথ্যের জন্য মাঝে মাঝে সুবিন্যস্ত যে গ্রন্থের সাহায্য নেওয়া হয়, একটানা পড়বার উদ্দেশ্য নিয়ে রচিত নয়, সেই গ্রন্থই হলো রেফারেন্স গ্রন্থ বা রেফারেন্স বুক। রেফারেন্স বই ও সাধারণ বইয়ের মধ্যে পার্থক্য। রেফারেন্স বই ও সাধারণ বই উভয় প্রকার বই মাধ্যমিক উৎসের অন্তর্গত হলেও এই দুটির মধ্যে কিছু সাধারণ পার্থক্য রয়েছে। প্রথমত, সাধারণ বই যেখানে একটানা বা ধারাবাহিকভাবে পড়া যায়, রেফারেন্স বইয়ের ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট তথ্যের প্রয়োজনেই পড়তে হয়, এক নাগাড়ে পড়া যায় না। নেক্সট, সাধারণ বই এর মধ্যে বাক্যের সাথে বাক্যের, অনুচ্ছেদের সাথে অনুচ্ছেদের এবং অধ্যায়ের পর অধ্যায়ের একটা মিল বা ছন্দ দেখা যায়। রেফারেন্স বইয়ের মধ্যে এরকম কোনো মিল দেখা যায় না। সাধারণ বইয়ের ক্ষেত্রে শেষে নির্ঘণ্টের প্রয়োজন হয়, কিন্তু রেফারেন্স বইয়ের তথ্যগুলি
বর্ণানুক্রমে বা অন্য কোনো উপায়ে সুবিন্যস্ত থাকে, ফলে আলাদা করে নির্ঘণ্টের প্রয়োজন হয় না। সাধারণ বই গ্রন্থাগারের বাইরে পাঠকদের ইস্যু করা যায়, কিন্তু রেফারেন্স বই গ্রন্থাগারের মধ্যেই পড়তে হয়। অধিকাংশ ক্ষেত্রে সাধারণ বইয়ের তুলনায় রেফারেন্স বইগুলি দামি হয়। তো আমি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিলাম, যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। এছাড়া লাইব্রেরি সায়েন্সের অনেক উত্তরই দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। আইডিসি যে তোমার এটা প্লে লিস্টটা আছে, আইডিসির যে প্লে লিস্টটা আছে তোমরা দেখে নেবে, ওখানে দেখবে লাইব্রেরি সায়েন্সের অনেক উত্তরই আছে। ঠিক আছে, তো সকলে খুব ভালো থেকো, টাটা বাই।